তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব ১। রাইটার নাসরাত জাহান সারা। বাড়ির বড় ছেলে আজ দেশে ফিরেছে, এতে কেউই খুশি না, বরং সবাই ভয় আছে। আবির বাসায় ঢোকার সাথে সাথেই ওকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল। আবিরের বাবা আবিরের কাছে গেলে আবির ওর বাবাকে ইগনোর করে নিজের রুমে চলে গেল। বাবা, আমি জানতাম এমন কিছুই হবে, বাইরে থাকতেই যেভাবেই আমাদের সাথে কথা বলতো আর এখন তো স্বয়ং সামনাসামনি। মা, ছেলেটার সাথে এমন না করাই বেটার ছিল, কি দরকার ছিল ওকে দূরে পাঠিয়ে দেওয়ার? তো কি করার ছিল তখন? অনুর জন্য ও যে পরিমাণে পাগল ছিল, ওর জন্য মেয়েটা একটুও শান্তি পেত না। এখানে আসলে তো সব সময় অনুর পিছন পিছন থাকতো, এতে দুজনেরই প্রবলেম হতো। না আমাদের ছেলে মানুষ হতে পারতো আর না আমার ভাগ্নি, না খেয়ে সারাদিন অনুদের বাসায় পড়ে থাকতো। কথাটা সত্যি, বাট এখন নিজের পাগল ছেলেকে কিভাবে সামলাবে? আমি না সামলাতে পারলে কি হবে? একজন আছে যে ওকে সামলাতে পারবে। কে? অনু। ওর তো মনে হয় অনুকে মনে নেই, আর অনু কেন ওকে সামলাতে যাবে? অনু তো আবিরকে দু চোখেও দেখতে পারে না। কি করব কিচ্ছু মাথায় আসছে না। আবিরের মা বাবার কথা বলার মধ্যেই ওর রুম থেকে ভাঙাচোরার আওয়াজ আসতে শুরু করল। তোমার ছেলের পাগলামো শুরু হয়ে গেছো, এবার কি করে সামলাও সেটাই দেখব। চলো দেখে আসি। আবিরের মা বাবা ওর রুমে গিয়ে দেখলেন একটা ফটোর ফ্রেম ভেঙে ফ্লোরে পড়ে আছে। মা, কি হয়েছে আবির, তুমি এই ছবিটা কেন ভেঙেছ? আবির, তোমরা কোন সাহসে আমার রুমে অনুর ছবি লাগিয়েছ? ওকে আমি ঘৃণা করি, ওর ছবি তো দূর, ওর ছায়াও আমি দেখতে চাই না। ও লিভ। বাবা হাবির। আবিরয় সে লিভ। আবিরের মা বাবা চলে গেলেন আর আবিরকে সময়ের কাছে ছেড়ে দিলেন। আবির নিজেকে কিছুক্ষণ ঠান্ডা করে গিটার নিয়ে ব্যালকনিতে গিয়ে বসল। অনু, ছোটবেলায় তুই আমাকে খুব বকা খাইয়েছিস, তোর জন্য আমি আমার মা বাবা বন্ধু বান্ধবকে ছাড়া এতদিন দূরে দূরে থেকেছি, তোকে আমি ক্ষমা করব না। কি দোষ ছিল আমার সেদিন? মিথ্যা কথা বলে কি মজা পেয়েছিলি জানি না, তবে তোর এই মিথ্যা আমার মনে কতটা আঘাত দিয়েছে সেটা শুধু আমিই জানি। তোর জন্য আমার বাবা পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিল, তোকে আমি ক্ষমা করব না, কিছুতেই না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে গিটারে সুর তুলল। মেনে जब था देखा तुझको, रात भी ओ याद है मुझको, तारे गिनते गिनते सो गा, दिल मेरा धड़का था कस के, कुछ कहा था तूने हंस के, मैं उसी पाल तेरा होगा, आसमान पे जो खुदा है, उसे मेरी यही दुआ है, चाँदे हर रोज में देखो तेरे साथ में, आँखुट्टी मोहब्बत ने अंगोदाई ली, दिल का सौदा हुआ चांदनी रात में, हो तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, লুট গাই হাম তো পেহলি মুলাকাত মে। পছন্দের একটা গান। আবির গিটার রেখে বাইরের দিকে তাকালো। আমি আমার মা বাবার সাথে এত রুড বিহেভ কেন করছি? উনারা তো আর কোনো দোষ করেননি, বিদেশে পাঠিয়েছিলেন তো ভালোর জন্যই পাঠিয়েছিলেন। আমার মা বাবার সাথে এত রুড না হলেই ভালো হয়, শুধু শুধু উনাদের মনে কষ্ট দিচ্ছি। আবির আরও কিছুক্ষণ ব্যালকনিতে থেকে রুমে গিয়ে শুয়ে পড়ল। অনুর মা অনুর রমে এসে দেখলেন সে খাটে উপর হয়ে শুয়ে দুই পা উপরে তুলে কলম কামড়াচ্ছে আর খাতায় কি যেন লিখছে। অনু, কি করছিস? এভাবেই কেউ লেখাপড়া করে নাকি? কি করব মা, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আইসিটি, এইসব আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। একটা খবর পেয়েছিস? অনু ওর মার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি খবর? আমি কোনো খবর পাইনি। কাল রাতে আবির দেশে ফিরেছে। সো হোয়াট, দেশে ফিরুক বা না ফিরুক তাতে আমার কি, আমার কিছু যায় আসে না। তুই এখনো ছেলেটার উপরে রেগে আছিস? ছেলেটা এত বছর বাদে দেশে ফিরেছে। দেখো মা, এখানে রাগারাগি করার কিচ্ছু নেই, আর তুমি ভুলেও ওই আবিরের নাম আমার সামনে উচ্চারণ করবে না, ওকে জাস্ট ঘৃণা করি আমি। দেখিস আবার এমন যাতে না হয় পরে তুই ওর প্রেমে না পড়ে যাস। ছি, ওই গাইয়ার প্রেমে আমি পড়ব কক্ষনো না। পরের দিন অনু ওর ক্লাসমেটকে নিয়ে কথা বলতে বলতে ভার্সিটিতে যাচ্ছে। অনুও, যাহ বাবা, আজ তো ঠোঁটে লিপস্টিকও দেইনি, এই রুমি দ্বারা আমি একটু লিপস্টিক লাগিয়ে নেই। রাস্তায় লিপস্টিক লাগাবি, তার চাইতে বড় কথা আয়না কোথায় পাবি? হ্যাঁ তাই তো। অনু চারিপাশে একবার চোখ বুলালো। পেয়ে গেছে।
অনু দৌড়ে একটা কালো কারের পাশে গিয়ে দাঁড়ালো, তাতে গ্লাসে অনুকে দেখা যাচ্ছে। অনু গ্লাসে নিজে দেখে দেখে লিপস্টিক লাগাতে লাগলো। আবির তখন ফোনে কথা বলছিল, একটা মেয়েকে ওর গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখে গ্লাসটা নিচে নামিয়ে নিল। অনু পুরো বেকুব বনে গেছে। অনুশ্রী যে কারের গ্লাস নামালেন কেন? আবিরও আমার কার, আমি যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি? আচ্ছা ভাইকে আপনি বলুন তো, মেয়েদের সম্মান করতে জানেন না নাকি? এখানে সম্মান কোথা থেকে এলো? আমি আপনার গ্লাস দেখে দেখে লিপস্টিক দিচ্ছিলাম, আপনি হুট করে গ্লাসটা নামিয়ে নিলেন। নিলেন তো নিলেন, ওই গ্লাসটা আবার লাগিয়ে দিলেন না কেন? আমার কার, আমি যা ইচ্ছা তাই করব, সাজুগুজু করার আর কোনো জায়গা নাই নাকি? আসছে কারের গ্লাস দেখে লিপস্টিক লাগাবে, বাসায় কি আয়না নাই? আপনি কিন্তু আমাকে অপমান করছেন, আমাকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। এই মেয়ে তুমি কি পাবনা থেকে পালিয়ে আসা সেই পাগল যাকে গত 14 দিন ধরে খুঁজা হচ্ছে? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আবির অনুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে কার নিয়ে চলে গেল। অনুর পাশে একটা 7 আপের বোতল পড়ে আছে, অনু সেটা তুলে আবিরের কারে ছুঁড়ে মারল। শালা কুত্তা! রুমি এগিয়ে এলো অনুর দিকে। কি রে, কি হয়েছে? আর বলিস না, শালা লুজার আমাকে অপমান করেছে। তোকে বলেছিলাম লিপস্টিক দেওয়ার দরকার নেই। যাই হোক, ছেলেটা কিন্তু সেই লেভেলের কিউট আর হ্যান্ডসাম। ঝগড়ার সময়ও এত কিছু ফলো করিস, শুনলাম আবির নাকি দেশে ফিরেছে। হ্যাঁ তো, তোকে কে বলল? আন্টিকে বলতে শুনেছি। যখন তোকে আনার জন্য গিয়েছিলাম তখন। ওকে কি তুই আর দেখেছিস? না দেখিনি, আর দেখতেও চাই না। আচ্ছা একটা কথা বলতো, তোর কেমন ছেলে পছন্দ? আমার পছন্দ হ্যান্ডসাম, ড্যাশিং, কিউট, যাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে। বাইরেরটা কি সব, ভিতরেরটা কিচ্ছু নয়। বাহ্যিক দেখে পাগল হোস না, ভিতরেরটা দেখ। ধুর, এখনকার ছেলেরা সবাই এক, চল আজ ক্লাস করব না, আজ দোকানপাট হেঁটে হেঁটে দেখব, তারপর যেগুলো চয়েজ হবে সেগুলো কাল এসে কিনে নিয়ে যাব। অনু রুমিকে নিয়ে একটা শপিং মলে গেল। হেঁটে হেঁটে প্রত্যেক দোকানের জামা কাপড় দেখছে। কতগুলো মেয়েকে কারো দিকে তাকিয়ে থাকতে দেখে তাদের দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো। এটা তো সেই ছেলেটা যে আমাকে একটু আগে আমাকে ইনসাল্ট করেছিল। রোমিও আবিরের দিকে একটু তাকিয়ে হালকা হেসে অনুকে বলল, তুই যেমন হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট বয় চা, সেই ছেলেটা কিন্তু সেরকমই। অনেক হ্যান্ডসাম। আচ্ছা আবির, এখন কেমন দেখতে হয়েছে? কি রকম আবার হবে, যেমন খ্যাত তেমনই আছে, চল আরেক দোকানে যাই। অনু আরেকটু সামনে এগোতেই পিছন থেকে আবির ওকে ডাক দিল, তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব 2। রাইটার নাসরাত জাহানসারা। অনু একবার পিছন ফিরে আবিরের দিকে তাকিয়ে চুল নাড়িয়ে চলে গেল। রোমিওনু, ওই ছেলেটা তোকে ডাকলো, তুই শুনলি না কেন? ধুর, চেনা নাই জানা নাই, কি দরকার তার সাথে কথা বলার? আর আমি জানি নিশ্চয় অপমান করার জন্য ডেকেছিল, ভালো হয়েছে চলে আসছি। আচ্ছা, আমি যে তোর কাছে আমার ডায়েরি দিয়েছিলাম, ডায়েরিটা দে। অনু হাতের দিকে তাকিয়ে দেখল ওর হাতে শুধু বায়োলজি বই আর আরেকটা খাতা পড়ে আছে, ডায়েরির চিহ্নও নাই। কি রে, দে। আসলে ডায়েরি আমার কাছে নাই তো। কি করেছিস আমার ডায়েরির? হারিয়ে ফেলেছি মনে হয়। হারিয়ে ফেলেছিস মানে? তুই জানিস ডায়েরির ভিতরে কত টাকা ছিল? কত ছিল? 1 টাকা না, 2 টাকা না, 5 টাকা ছিল। ওহ মাই গড, তাহলে তো আমি তোর কোটি টাকা হারিয়ে ফেলেছি যত্তসব, চল দেখি, আশেপাশেই আছে হয়তো। অনু আর রুমি এদিক ওদিক তাকাতে তাকাতে আবার শপিং মলে গেল। আমার কি মনে হয় জানিস, তখন যে তোকে ছেলেটা ডাক দিয়েছিল সেটা মেবি ডায়েরির জন্যই ডেকেছিল, হয়তো সেখানেই পড়েছিল। অনু আর রুমি বড় বড় কদম ফেলে এগিয়ে গিয়ে দেখল ডায়েরি ঠিক সেখানেই আছে। অনুষ, ডায়েরি তো পেয়ে গেছিস, এবার চল বাসায় ফিরে যাই। অনু বাসায় ঢুকে দেখল দুটি ছেলে সোফায় বসে আছে। অনু তাদের দেখে এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেলেও পড়ে গিয়ে জড়িয়ে ধরল। ভাইয়া, তোমরা কখন এলে? আদিল, একটু আগে এসেছি। তোমরা আজ ফিরছো বললে না যে? আদনানো সারপ্রাইজ। হঠাৎ কেন ফিরলে, কারণটা কি? আদিল, হাবির আসলো আর আমরা আসবো না, তা কি করে হয়? অনু মন খারাপ করে চলে গেল। সে ভেবেছিল তাই ভাইরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে।
অনু রুমে গিয়ে দেখল ছোঁয়া ওর খাটে বসে বসে চিপস খাচ্ছে। অনু, কি তোর না পেটে ব্যথা? তাহলে চিপস খাচ্ছিস যে? ছোঁয়াও পেটে ব্যথা কমে গেছে। বাই দা ওয়ে, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? ক্লাস করিনি। ওহ, আজ আমরা সবাই আবির ভাইয়াকে দেখতে যাব। তাকে দেখার কি দরকার? এতই যখন দরকার তাহলে সে আসুক না, আমরা কেন যাব ন্যাকা? এসব কি বলছিস অনু? দেখতে যাব, এতে ন্যাকার কি আছে? আর হে, তুইও যাচ্ছিস? জীবনেও না। তাহলে আমিও যাব না। তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও যাই না, অনেকদিন ধরে মামার বাসায় যাই না, তাদের দেখি না। আমি পারবো না ছোঁয়া। তাহলে আমিও যাব না। ছোঁয়া মন খারাপ করে ফেলল। অনু ছোঁয়ার কাঁধে হাত রেখে বলল সে যাবে। ছোঁয়া তো অনুর যাওয়ার কথা শুনে সেই লেভেলের খুশি। আবিরদের বাড়িতে এসে অনুর মনে শুধু ধুকপুক ধুকপুক করছে, না জানি কখন আবার আবিরের সামনে পড়ে যায়। অনুষ্ছোয়া, সামান্তা আর আরোহী কোথায়? ওদের তো দেখছি না। জানি না রে, দেখ কোনো রুমেই বসে আছে হয়তো। অনু দেখে দেখে সিঁড়ির বাম রুমের পাশে গিয়ে দাঁড়ালো। সিঁড়ির ডান পাশের রুমে আবির ভাইয়া থাকতো, দেখি বাম পাশের রুমে আছে কিনা। অনু দরজা টেলে রুমে গিয়ে দেখল রুম একেবারে অন্ধকার, পাশের রুমের আবছা আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে। এই দিনের বেলা রুমটাকে কে এত অন্ধকার করে রেখেছে? অনু টেবিলে কাছে গিয়ে দেখল 2 সেট বই, এক সেটে আরোহীর নাম লিখা, আরেক সেটে সামান্তার। তাহলে তো এই রুমে আরোহী আর সামান্তা থাকে। অনু আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গিয়ে দেখল কে যেন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এটা তো নিশ্চিত সামান্তা, ওরই দিনের বেলায় ঘুমানোর অভ্যাস। অনু আর কিছু না ভেবে ব্যক্তিটির পাশে গিয়ে শুয়ে পড়ল, আস্তে আস্তে পিছন থেকে হালকা জড়িয়ে ধরল। সামান্তা, এখনো ঘুমাবি নাকি? এতদিন পর তোদের বাসায় আসলাম, কোথায় একটু ভালো মন্দ গল্প করব তা না, পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনুর হাত গেল ওর পাশে শুয়ে থাকা ব্যক্তিটির মাথায়। এর দেখি চুল ছোট ছোট, তার মানে এটা ছেলে, কিন্তু কে এটা? অনু লাফ দিয়ে খাট থেকে নেমে জুতা পায়ে না দিয়ে হাতে নিয়ে দৌড়। পথেই সামান্তার সাথে দেখা। সামান্তা, কি রে তুই এমন পাগল ছাগলের মতো ছুটছিস কেন? তুই এখানে তাহলে? রুমে কে? রুমে তো আবির ভাইয়া। ভাইয়ার রুমে শ্রাবণ ভাইয়া ঘুমিয়ে আছে, তাই ভাইয়া আজ আমার রুমে ঘুমিয়েছে। ও ঠিক আছে, আচ্ছা রুহি কোথায়? ও ছোঁয়ার সাথে ছাদে আছে। অনু সিঁড়ি বেয়ে নিচে নামছে আর নিজেকে বকাঝকা করছে। ও আল্লাহ গো, আমি কি না আবির ভাইয়াকে জড়িয়ে ধরেছি? ওই খ্যাতকে, ছি ছি, ভাবতেই কেমন গা গুলিয়ে আসছে। আবিরের মা, কি হয়েছে? অনু, কি বকবক করছো? কিছু না মামি, এমনি। আবিরের সাথে দেখা হয়েছে। না মামি। রাতে ছাদে একা দাঁড়িয়ে আছে অনু, আর একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। বিকেলে এসেছিল, রাত হয়ে গেছে, একবারও আবিরের সাথে দেখা হয়নি। অনুরও কেন জানি আবিরকে দেখতে খুব মন চাইছে। এই প্রথম আবিরদের বাড়িতে এসে সে মন খারাপ করেছে। আগে যখন আসতো তখন আবির অনুকে নিয়ে ছাদে যেত, খেলা করত, ওর জন্য ফুল এনে কানে গুজে দিত। কিন্তু এখন এসব কিচ্ছু নেই। ছাদে অন্য কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখল একটা ছেলে কিছুটা দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। অনু ছেলেটির দিকে এগিয়ে গেল। কে আপনি? কোনো মেয়েলি কণ্ঠ শুনে আবির পিছন ফিরে তাকালো। আবিরকে দেখে অনু যেমন শক খেয়েছে তেমন আবিরও। তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব 3। রাইটার নাসরাত জাহানসরা। অনুষাপনি। আপনি এখানে কি করেন, তাও এত রাত্রে? আবির, সেম কোয়েশ্চন তো আমারও, আপনি এখানে কি করেন? আমি এখানে কি করি মানে? এটা আমার মামার বাসা, এখানে আমি থাকবো না তো কে থাকবে? সিরিয়াসলি? এটা আমার নিজের বাসা, এখানে আমি থাকবো না তো কি আমার ভূত থাকবে নাকি? আপনার বাসা মানে? কি নাম আপনার? আবির রায়হান চৌধুরী, নামটা নিশ্চয় শুনেছেন। আপনি আবির, কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়, তা আপনার নামটা কি? আমার নাম? না, কিচ্ছু না। অনু দৌড়ে নিচে চলে গেল। আবির অনুর যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। অনু বারবার আবিরের দিকে আড়চোখে তাকাচ্ছে। আবির ব্যাপারটা বুঝে পিছন ফিরে বসল। অনুও বা এত এটিটিউড? অবশ্য এটিটিউড থাকারই কথা, মনে মনে। আবিরের মাহনু, আমরা সবাই গল্প করছি, তুমি কিছু বলছো না যে? এমনি মামি, ভালো লাগছে না।
অনুর মা চা মুখে দিতে দিতে বললেন, তা ভাবি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন কবে? আবির যদি হ্যাঁ বলে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। আবির যখন বাহিরে ছিল তখন ওর জন্য একের পর এক মেয়ে দেখতাম আমি, আর সবগুলো মেয়েরই ফটো কালেক্ট করে রেখে দিয়েছি, দাঁড়াও আমি নিয়ে আসছি। আবিরের মা হাতে করে কতগুলো ফটো এনে সেগুলো সেন্টার টেবিলে রাখলেন। ভাবি দেখেন তো মেয়েগুলো কেমন, অনু, ছোঁয়া তোমরাও দেখ। অনু শুধু আবিরের দিকে তাকাচ্ছে, ওর যেন বিশ্বাসই হচ্ছে না যে এটা আবির। আবির কিচ্ছু বলছে না, আরও মুচকি হেসে ফোন টিপছে, হয়তো আবিরও বিয়েতে রাজি, তাই অনু মন খারাপ করে ছবিগুলো হাতে নিল। অনুর সবাই খুব কিউট মামি, আমার সবাইকেই খুব ভালো লেগেছে, এক কাজ করো সবাইকেই তোমার পুত্রবধূ করে বরং নিয়ে আসো। অনুর কথা শুনে সবাই হেসে দিল, কিন্তু আবির অনুর এই কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। আবিরের মাসবাই কিউট হলেও তোমার চাইতে কিন্তু কিউট না। অনু কি যে বলো না মামি, এরাই কিউট, এই দেখ সাদা ড্রেস পরা মেয়েটা কিন্তু বেশ কিউট, একে মানাবে। আবির এবার রেগে সোফায় ফোন ছুঁড়ে মেরে দাঁড়িয়ে গেল। আবির লিসেন, আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যাপারে কেউ ইন্টারফেয়ার না করলেই আমি সব চাইতে বেশি খুশি হব, তাই আমার বিয়ের বিষয় দয়া করে আমার উপরে ছেড়ে দাও, কারো নাক গলানোর দরকার নেই। অনুর দিকে তাকিয়ে অনু আবিরের কথা আর ওর তাকানো দেখে চোখ নামিয়ে নিল। আবিরের মাহাবীর, এতে রাগ করার কি আছে, বসো বলছি, জানো না বড়দের সামনে উঁচু গলায় কথা বলতে নেই, এত রাগ আসে কোথায় থেকে তোমার? আবির ওর মায়ের কথায় সোফায় বসে গেল। অনুর চোখে অজান্তেই পানি চলে এসেছে, কোন রকমে চোখের পানি আড়াল করে মেকি হেসে মামির দিকে তাকালো। আবিরের মাতা নাজনীন, তুমি কবে তোমার বাচ্চা কাচ্চাদের বিয়ে দিচ্ছ? আমার বাচ্চারা সবাই বিয়ের বয়সের, ছোঁয়া আর অনু তো যমজ বোন, আর আদিল আর আদনান ওরাও যমজ, ওদের ম্যাচিউরিটি হলেও কিন্তু ছোঁয়ার অনুর চাইতে ম্যাচিউরিটি কম, তাই আমি চাচ্ছিলাম অনুর বিয়েটা আগে দিয়ে দিতে। অনু, সেসব কি বলছো তুমি মা, এসব কথা কোথায় থেকে আসছে, প্লিজ এখন এসব থাক না, আমরা কি বিয়ে নিয়ে ডিসকাস করতে এসেছি নাকি? এসব পরেও বলা যাবে। আর দেখো ছোঁয়ার ম্যাচিউরিটি কিন্তু এতটাও কম নয় যতটা তুমি মিন করছো। শ্রাবণ হাতে দুটো চিপসের প্যাকেট নিয়ে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে বলল। শ্রাবণও ফাইনালি ছোঁয়ার তাহলে বিয়ে হচ্ছে, তাই তো? ছোঁয়া ছোঁয়া মোটেও না, মা কি বলল শুননি, আমার এখনো ম্যাচিউরিটি হয়নি। শ্রাবণও হ্যাঁ এটাই তো আমার সব চাইতে বড় সমস্যা, মিনমিন করে। ছোঁয়া কিচ্ছু বললে শ্রাবণ ভাইয়া? না। আর তোকে না বললাম আমাকে ভাইয়া না ডাকতে, ভাইয়া ডাকলে কেমন যেন লাগে। ভাইয়াকে তো ভাইয়াই ডাকবো, তা কেন না করছো ভাইয়া ডাকতে? এমনি, এই নে তোর জন্য চিপস এনেছি। ব্যাপার কি, আমার জন্য আনলে আর কারো জন্য তো আনলে না? হুম, তুই যেমনটা ভাবছিস তেমনটা না, শুনলাম তুই নাকি চিপস খেতে ভালোবাসিস, তাই তোকে দিলাম। না খেলে দিয়ে দে, আমি চিপস সামান্তাকে দিয়ে দিচ্ছি। জীবনেও না। আবিরের মা অনুর মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে ঘড়ির দিকে তাকিয়ে বললেন। আবিরের মাও রাত 12টা হয়ে গেছে, বাচ্চাদের খিদে পেয়েছে বোধ হয়, কিন্তু আদনান আর আদিল কোথায়, ওদের তো অনেকক্ষণ যাবৎ দেখছি না। অনুর মাহাম, হ্যাঁ তাই তো, অনু ওদের ফোন লাগাতো। হ্যাঁ মা। অনু আদনানের ফোনে কল দিলে কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ করল। আদনানু, হ্যাঁ অনু বল। কোথায় তোমরা? এই তো একটু বাইরে এসেছি, কোনো সমস্যা হয়েছে কি? না, ডিনার করতে আসো। আচ্ছা। অনুর মা কি বলল? আসছে। আবিরের মা আর অনুর মিলে খাবার ভেড়ে টেবিলে রাখছে। আবিরমা, আমি রুমে যাচ্ছি, আমি ডিনার করব না। আবিরের মাসে কি কেন করবে না আবির? আমার খিদে নেই। আবির একবার অনুর দিকে তাকিয়ে হনহনিয়ে রুমে চলে গেল। অনুষ, বুঝতে পেরেছি আমি থাকলে সে খাবারই খাবে না, কাল সকালেই আমি বাড়ি চলে যাচ্ছি। আবির এতটা ঘৃণা করে আমাকে। মনে মনে, মা কি রে অনু, তোর আবার কি হলো, খেতে আয়। অনু মাথা নাড়িয়ে টেবিলে গিয়ে বসল। আরোহীর রুমে এসে পায়চারি করছে অনু, কারণ কিছুক্ষণ আগেই আবিরের মা বাবা বলে দিয়েছে অনুরা যাতে আরও 2 দিন থাকে। অনু পায়চারি করছে আর আরোহীর দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে, কার সাথে এত সময় ফোনে কথা বলছে কে জানে। অনু শেষমেশ বিরক্ত হয়ে আরোহীর কান থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিল।
অনু সেটা তো নাম্বার কারো নামও সেভ করা নেই, কার সাথে ফোনে কথা বলছিলি রুহি সত্যি করে বলতো। আমার এক কলেজ ফ্রেন্ড ঝুমার সাথে কথা বলছিলাম। সত্যি তো, সন্দেহের চোখে তাকিয়ে। হ্যাঁ রে বাবা। ফোনটা রেখে দিয়েছে, তা না হলে আজ সত্যিটা ফাঁস হয়ে আসতো। ধুর ঘুমাতো। রাত একটা, অনু শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না তার। অনুষ্ঠুর সামান্তা আর ছোঁয়ার কাছে যাই, এই আরোহীর পাশে ঘুমালে চোখে ঘুমও আসবে না, যাই গিয়ে দেখি ওই বান্দরনি দুইটা কি করছে। অনু রুম থেকে বেরিয়ে গেল, আরোহীর রুম থেকে সামনের রুমের ডানপাশের রুমটাতে গিয়ে সোজা ঢুকে পড়ল। গরম বেশি লাগার কারণে আবির তখন সবেমাত্র শাওয়ার সেরে রুমে আসছিল। এতে রাতে অনুকে দেখে সে ঘাবড়ে গেল, অনুও আবিরকে দেখে জিভে কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল। আবিরও কারো রুমে আসতে গেলে নক করে আসতে হয়, সেটাও কি জানো না তুমি? সরি সরি, আমি জানতাম না এটা আপনার রুম। জানতে না, নাকি ইচ্ছে করেই এসেছো? আর এই রুমকে অন্য কারোর রুম ভাবার কি আছে? তুমি সব সময় দেখেছো যে আমি এই রুমেই ঢুকি, যেহেতু আমি এই রুমে আসি তখন নিশ্চয় এটা আমার রুমই হবে। আমি ফলো করিনি অতটা। আবির এবার অনুর কাছে গিয়ে ওকে দেয়ালের সাথে চেপে ধরল। কেন আসো তুমি আমার আশেপাশে? আমি যে তোমাকে একটুকুও সহ্য করতে পারি না, আমি অনেক কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র তোমার জন্য, তাই নেক্সট টাইম আমার আশেপাশে আসবে না বলে দিলাম। অনু এবার ফুপিয়ে কেঁদে দিল। আবির এমন ভাবে ওকে চেপে ধরেছে যেন এখনই হাত একেবারে ভেঙে যাবে। আবির অনুর চোখে পানি দেখে ওকে ছেড়ে দিল। যা বললাম তা যেন স্মরণ থাকে, নাও গেট আউট ফ্রম হেয়ার। আপনি খুব খারাপ খুব, আমি বললামই তো যে আমি জানতাম না এটা আপনার রুম, জানলে কখনো আসতাম নাকি? অনু চোখ মুছে রুম থেকে বেরিয়ে গেল। আবির কপালে হাত দিয়ে সোফায় বসল। তখন ওর সাথে এমন বিহেভ না করলে পারতাম, কিন্তু আমারই বাকি করার ছিল, ওকে কাছে দেখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আবির নিজের মুড ঠিক করার জন্য গিটার হাতে ব্যালকনিতে গেল। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে। আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি, আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি। আমার অভিমান তোমাকে নিয়ে সব গিয়েছি দুই। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে। তুমি বুঝনি বুঝনি। আবির গান গেয়ে ওর রুমের দরজার দিকে তাকাতেই দেখল কারো ছায়া দেখা যাচ্ছে। রুমে আবছা আলো থাকায় ছায়াটা যেন আরো প্রকট ভাবে দেখা যাচ্ছে। আবির মুচকি হেসে ওর গিটারের দিকে তাকালো। আগেও অনু এমন করত, এখনো করে। আগে আবিরের সাথে যখন রাগ করত তখন আবির ওর রুমে এসে গিটার বাজাতো, গান গাইতো। আবির জানে ওর গান শুনলে অনুর মন ভালো হয়ে যায়। আজও আবির এই জন্যেই গান গেয়েছে, ও জানতো অনু ওর গান শোনার জন্য আসবে, ওর ধারণাই সত্যি হলো। তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব 4। রাইটার নাসরাত জাহানসরা। আবির গিটার রেখে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। অনু আবরীকে এভাবে ওর সামনে দেখে চমকে গেল, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে নিল। কি হলো, তুমি এখনো যাওনি কেন? ওই আসলে। কি আসলে বলো? আসলে আমার কানের দুল আপনার দরজার কাছে পড়ে গেছিল, তাই নিতে এসেছিলাম। বাহ, মিথ্যা বলতেও শিখে গেছে দেখছি মন মনে। তারপর? তারপর আপনি চলে আসলেন। অনু কথাটা বলে সেখান থেকে কেটে পড়ল। আবির অনুর দিকে একবার তাকিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল, আর মনে করতে লাগলো আজ থেকে 11 বছর আগের ঘটনা। অনুর বয়স তখন 10 বছর আর আবিরের 16 বছর। অনু যখন পৃথিবীতে এসেছিল তখন সব চাইতে বেশি খুশি আবিরই হয়েছিল। অনুর প্রতি ওর কেমন জানি টান অনুভব হতো। আবির সব সময় অনুর কেয়ার করত, ওর পাশাপাশি থাকত। কাউকে ওর সাথে সহ্য করতে পারত না, তাই সে নিজের বাড়ি ছেড়ে অনুদের বাড়িতে এসে পড়ে থাকত। এতে অনুর অস্বস্তি হতো, কারণ আবির যতদিন ওদের বাড়িতে থাকত ততদিন আবির ওকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, মিশতে দিত না। অনু ছোটবেলা থেকেই নেগেটিভ মাইন্ডের ছিল, তাই আবিরের এমন ব্যবহার ওর কাছে ভালো লাগতো না। আবিরকে বিদায় করার জন্য ওকে খ্যাত
গাইয়া বলে অপমান করত। আবির অনুর কথায় কষ্ট পেলেও সেসব গায়ে মাখত না। আরেকদিন অনু ওর রুমে বসে বসে পড়ছিল। আবির তখন ওর কাছেই যাচ্ছিল, ফ্লোরে তেল পড়ে থাকাতে সেটাতে স্লিপ খেয়ে অনুর উপরে পড়ে যায়। অনু চিৎকার করে উঠল। তারপর আবিরকে খারাপ নষ্টা এসব বলে অপমান করতে লাগলো। বিষয়টা জানাজানি হয়ে গেলে আবিরের বাবা আবিরকে খুব মারেন, তারপর ওকে নিউইয়র্কে ওর চাচার কাছে পাঠিয়ে দেন। এসব মনে পড়তেই আবিরের চোখ পানিতে ভেসে উঠল। হ্যাঁ ফুপিম্নি ঠিক কথাই বলে, অনুর ম্যাচিউরিটি একটু বেশি, না হলে 10 বছরের একটা মেয়ে এভাবে কেন কথা বলবে। সেদিন আমি তোর উপরে ইচ্ছে করে পড়ে যায়নি, তেল ছিল সেখানে, আর তেলটা কে ফেলেছিলে? ছোঁয়া? হ্যাঁ বাবা আমাকে ফোন করে বলেছিলেন যে উনার আমাকে বুঝতে ভুল হয়েছে। ছোঁয়া চুলে তেল দিতে গিয়ে ফ্লোরে তেল ফেলেছিল আর আমি সেখানে স্লিপ খেয়েই তোর উপরে পড়ে গেলাম। অনু তোর কি একটুকুও অনুশোচনা হয় না? হ্যাঁ আমার অনুশোচনা হয়, আমার ম্যাচিউরিটি বেশি থাকলেও তখন এতটাও ম্যাচুরিটি ছিল না যার উপরে ভিত্তি করে আমি বুঝতে পারবো যে আবির আমাকে ভালোবাসতো। আবিরের বয়স তখন 16 ছিল, পর্যাপ্ত বয়সেরই ছিল ও। আমাকে কারো সাথে মিশতে না দেওয়ার কারণ তখন না বুঝতে পারলেও এখন পারছি এসব যে আবিরের ভালোবাসার ইঙ্গিত ছিল। আবিরকে খুব অপমান করেছি কিন্তু তবুও সে আমার পিছু ছাড়েনি, কিন্তু শেষে আমি এটা কি করেছিলাম, ছি ছি ছি। না আবির আবিরের জায়গায় ঠিক আছে। ও যদি আমার জন্য নিউইয়র্ক গিয়ে 10-11 বছর কাটিয়ে আসতে পারে তাহলে আমি কেন ওর থেকে দূরে থাকতে পারবো না? আবির আমাকে কয়েকটা কথা শুনিয়েছে তাতেই আমার এত খারাপ লেগেছে, আর আমি যে তাকে প্রতিনিয়ত অপমান করে গিয়েছি কতই না খারাপ লেগেছিল তখন আবিরের। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অনু চোখের জল মুছে কাত হয়ে শুয়ে পড়ল। দুই মানুষ একই বাড়িতে, একজন করিডোরের ওপারে আরেকজন এপারে। দুজনের চোখেই ঘুম নেই, দুজনই দুজনের কথা ভেবে চোখের জল ফেলছে। সকালে অনু ফ্রেশ হয়ে নাস্তা না করেই ছাদে চলে গেল। আপাতত প্রকৃতির বাতাস ফিল করার দরকার, কিন্তু সেখানে গিয়েও অনু বেশিক্ষণ টিকতে পারল না। আবির চলে এলো। অনু আবিরকে দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। আদনানো কি হয়েছে বলতো অনু, তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? না ভাইয়া তেমন কিছু হয়নি, নাক টেনে। আদিলও মিথ্যা বলছিস? না ভাইয়া। আদনানো তাহলে নাক টানছিস কেন? এমনি। আদিলও তোকে কেমন অস্বাভাবিক লাগছে, কি হয়েছে সত্যি করে বল। ট্রাস্ট মি ভাইয়া কিছু হয়নি। শ্রাবণ সবার জন্য শপিং করেছে। অনু বুঝতে পারছে না শপিং করার মানে, তাই সামান্তাকে জিজ্ঞেস করল। সামান্তা আজ আমরা সবাই মামার বিয়েতে যাব, তোরাও যাচ্ছিস? আর এই জন্যেই তোদের আরো 2 দিন রাখা হয়েছে। অনুস্বামী যাব না প্লিজ। আরোহী কেন যাবি না? এমনি। সামান্তা দেখ এমনি বললেই তো হবে না, তোকে যেতে হবে মানে যেতে হবেই। অনু একটা পার্পল কালারের মধ্যে পাথরের খচিত জর্জেট শাড়ি পরেছে, সাথে হাই হিল জুতা। অনুর একটা প্রতিভা, খুব ভালো ও শাড়ি পরতে জানে, খুব সুন্দর করে। এখন যাচ্ছে বাকিদের শাড়ি পরিয়ে দিতে। অনু নিজের চুড়ি ঠিক করতে করতে সামনে এগুচ্ছিল। আবিরও তখন ব্লেজার হাতে করে শ্রাবণের কাছে যাচ্ছিল। অনুর জুতা ওর শাড়ির কুচিতে পড়ে যাওয়ার জন্য সে তাল সামলাতে না পেরে আবিরের উপর পড়ে গেল। আবিরের হাত থেকে ব্লেজার পড়ে গেছে, সে এক হাত দিয়ে অনুর কোমর চেপে ধরেছে, আরেক হাত দিয়ে দরজার কার্নিশ। অনু এক চোখ বন্ধ করে আরেক চোখ খুলে আবিরের দিকে তাকালো। আবিরকে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে সে চট করে আবিরের থেকে দূরে সরে এলো। এক্সট্রিমলি সরি, আসলে আমি লক্ষ্য করিনি। হ্যাঁ যখন তুমি আমার উপরে পড়বে তখন কিচ্ছু না, আমি পড়লেই তো নষ্ট খারাপ হয়ে যাই। অনু আবিরের খোঁচা দেওয়া কথা শুনে মাথা নিচু করে নিল। আবিরও ব্লেজারটা তুলে সেখান থেকে চলে গেল। হ্যাঁ আল্লাহ, আমার সাথেই কেন এমন হয়, যত চাচ্ছি আবিরের সামনে পড়ব না তত যেন আরো বেশি ওর সামনে পড়ছি। ধ্যাত। ছোঁয়া সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শ্রাবণ ছোঁয়াকে দেখে সিটি বাজাতে বাজাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। শ্রাবণ বাহ, কি ভ্রু কুঁচকে সুন্দর লাগে গো আজকে তোমারে। তুমি আমার মনটা কাইরা নিলে। ধুর এসব কি বলে। সত্যি তোকে খুব সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। তোমাকেও এই পাঞ্জাবিতে খুব স্যুট করেছে, এক কথায় বিউটিফুল। যাক অবশেষে ছোঁয়া আমার দিকে একটু নজর দিল। সামান্তা শাড়ি পরে ফোনে কথা বলছিল।
আদনান তখন ওর রুম থেকে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বেরোচ্ছিল সামান্তাকে দেখে এই মুহূর্তে যেন ও একটা ভ্রমে চলে গেছে। সামান্তা আদনানকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ফোন কেটে ওর দিকে এগিয়ে গেল। এহেম, কি হয়েছে বলো তো তোমার? নাথিং শামু, তোকে খুব সুন্দর লাগছে। জানি আমি, তবে তুমি কি জানো তোমাকে আমার চাইতে আরো কতগুণ বেশি সুন্দর লাগছে। সামান্তা কথাটা বলে মুচকি হেসে চলে গেল। আদিল রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম দিচ্ছে, আর আরোহী দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এত সময় ধরে দাঁড়িয়ে আছিস কেন? আমি দেখতে চাই আদিল খানকে আমার পছন্দ করা পাঞ্জাবিতে দেখতে কেমন লাগে। আদিল পারফিউম ড্রেসিং টেবিলে রেখে মুচকি হেসে আরোহীর দিকে এগিয়ে এলো। ইউ নো হোয়াট, আমাকে সব কিছুতেই স্যুট করে। জানি আমি। তা কেমন লাগছে? খুব সুন্দর। গাড়ি ঠিক করা হয়েছে দুইটা, একটাতে বড়রা আরেকটাতে ছোটরা। অনু গাড়িতে উঠে দেখল সিট ফুল, ওর বসার জায়গা নেই। অনু, কি আমি কোথায় বসবো? সামান্তা ফ্রন্ট সিটে। অনু সামনে তাকিয়ে দেখল আবির ড্রাইভিং সিটে বসে আছে। অনুসিমসি বল, আমি ফ্রন্ট সিটে বসে যেতে পারবো না প্লিজ শামু, তুই যা। পারবো না শামু, রুহি বেশি ন্যাকা ভালো লাগে না, ওর যাওয়া হলে যেন তাড়াতাড়ি সিটে বসে পড়ে, না হলে যেন চলে যায়, আমি টাইম লস করতে পারবো না। অনু আবিরের কথা শুনে রেগে গাড়ির দরজা খুলে ধপ করে ফ্রন্ট সিটে বসে গেল। আবির অনুর দিকে তাকিয়ে ওর অজান্তেই মুচকি হাসল। আবিরকে হাসতে দেখে বাকিরাও সবাই হেসে দিল। সবাইকে হাসতে দেখে আবির ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। আবির ড্রাইভিং করছে আর অনুর দিকে আড়চোখে তাকাচ্ছে। অনু একবারের জন্য আবিরের দিকে তাকায়নি, গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব ৫। রাইটার নাসরাত জাহানসারা। অনু গাড়ি থেকে নামতে যাবে, হঠাৎ আবিরকে ওর খুব কাছে দেখে সে ভীষণ ঘাবড়ে গেল। আবির অনুর দিকে এগিয়ে যাচ্ছে। অনু আবিরের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে অনু একেবারে ফ্রিজ হয়ে গেছে, নড়াছড়ার শক্তিও পাচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেছে অনু চোখ খুলে দেখল আবির বোতল থেকে পানি খাচ্ছে। অনুর কাছে এবার স্পষ্ট হলো আবির পানির বোতল নেওয়ার জন্য অনুর দিকে এগিয়ে এসেছিল, কারণ বোতলটা অনুর পাশে একটা মিনি ব্যাগে রাখা ছিল। অনু বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে একাই বক বক করছে। বাকিরা সবাই আগেই চলে গেছে, এখান থেকে তাদের মামার বাড়িতে হেঁটে হেঁটে যেতে হবে। আবিরও গাড়ি থেকে নামছে না। অনু আবিরের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে নিজেই সামনে এগিয়ে যেতে লাগলো। মাটির রাস্তা, তার মধ্যে আবার উঁচু নিচু। অনুর পায়ে হিল জুতা থাকার কারণে সে বারবার পায়ে মোচড় খাচ্ছে, এতে পাও ব্যথা করছে। অনুষ্ঠুর শামু, রুহি, ছোঁয়া ওরা আমাকে ফেলে রেখে চলে গেল, কেন যে তখন ঘুমাতে গেছিলাম। যদি না ঘুমাতাম তাহলে হয়তো এত বড় বিপদে পড়তে হতো না। এখন কি করব আমি? অনু এবার জুতা হাতে নিয়ে নিল। বর্ষাকাল হওয়াতে রাস্তার চারিপাশের খাল বিল সব পানিতে টইটুম্বুর। অনু চারিদিকে দেখছে আর হাঁটছে, পিছনে তাকিয়ে দেখল আবির ওর থেকেই কিছুটা দূরে এগিয়ে আসছে। অনুর দৃষ্টি সামনে পড়তেই দেখল পানার উপরে একটা হলদেটে সাপ গোল হয়ে বসে আছে। অনু এটা দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল। এই প্রথম এত কাছ থেকে সে সাপ দেখছে। অনু সামনে একবার পিছনে একবার তাকিয়ে আবিরের কাছে দৌড়ে চলে গেল। আবিরও, কি হয়েছে, তুমি আবার ইউ টার্ন মারলে যে? আসলে সামনে সাপ আছে, আমি ভীষণ ভয় পাই সাপকে। আবির আরেকটু এগিয়ে দেখল সত্যি এখানে সাপ আছে, ধরা সাপ। আবির সাপের দিকে একবার অনুর দিকে একবার তাকিয়ে সাপকে পেরিয়ে সামনে চলে গেল। আবির জানে এই সাপ কামড় দেয় না, আর দিলেও ক্ষতি হয় না। অনু আবিরকে সামনে এগিয়ে যেতে দেখে কেঁদে দিল। সে কি করে যাবে যদি কামড় বসিয়ে দেয়? অনু মনকে শক্ত করে নিল। মরে গেলে মরে যাবে, তারপরও আবিরকে দেখিয়ে দিবে যে সেও ভয় পায় না। অনু আল্লাহর নাম জপ করে সাপকে ক্রস করে গেল। আবিরও একবার পিছনে তাকিয়ে পকেটে দুই হাত গুজে এটিটিউড নিয়ে হাঁটতে লাগলো। এটিটিউড দেখানোর আর জায়গা পায় না। হো, নিজেকে কি মনে করে আল্লাহই জানেন। আবির অনুর খোঁচা দেওয়া কথা শুনে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। আবিরও, তুমি আমাকে কি বলেছ? আমি কাউকে কিছু বলিনি। অনু বিয়ে বাড়ির সামনে এসে জুতা পায়ে দিল, পা এখনো ব্যথা করছে। অনুকে দেখে সামান্তা ওর দিকে এগিয়ে এলো। সামান্তা, কি রে অনু, এত সময় কেন লেগেছে তোর?
তুই বলছিস এই কথা যখন ফেলে চলে এসেছিলিস তখন কই ছিল তোর এই কথা? সরি রে, তুই তখন ঘুমিয়ে পড়ছিলি তাই তোকে ডাক দেইনি, তোর তো আবার ঘুম না হলে মাথা ব্যথা করে। তোর কি মনে হচ্ছিল আজ আমি গাড়িতেই ঘুমিয়ে সারাদিন কাটিয়ে দিই? না, তেমনটা না অ্যাকচুয়ালি। বাই দা ওয়ে, ভাইয়া কোথায়? তোর ভাইয়ের খবর কি আমি রাখি নাকি? গিয়ে দেখ পারলে, কোথায় গেছে? ওরে ভাভা এত রাগ। আবির সোফায় বসে আছে আর অনু চেয়ারে। হুট করেই একটা মেয়ে এসে আবিরের পাশে বসে পড়ল। আবির তার দিকে একবার তাকিয়ে হেসে দিল। আরোহীর মেয়েটাকে দেখে ভীষণ রাগ লাগছে, আরও রাগ লাগছে আবিরকে ওর দিকে তাকিয়ে হাসতে দেখে। মেয়েটি আবিরের কানে কানে বলল, কি ব্যাপার আবির, আগে তো আমাকে দেখে প্রচণ্ড বিরক্ত হতে, আজ এই প্রথম আমার দিকে তাকিয়ে হাসলে তুমি? নিজেকেই নিজের কাছে খুব আনন্দিত লাগছে। আবিরও মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসল। মেয়েটি একবার আবিরের দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে বলল, ওয়াও আবির, তুমি তো দেখছি আগের চাইতেও আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। সামান্তা হাম, হ্যাঁ আমার ভাই হ্যান্ডসাম ড্যাশিং, এখন কি হয়েছে? আরোহী এক্সাক্টলি, সত্যি নীলা আপু তুমি পারো বটে। নীলাই, তোদের এত সমস্যা কেন? সামান্তা, কারণ আমরা অনুর ভাগ কাউকে দিতে চাইছি না। আবির সামান্তার কথা শুনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আবিরের তাকানো দেখে সামান্তা একটা ঢুক গিলে নিজেকেই নিজে গালিগালাজ করতে লাগলো। সামান্তা, ধুর ধুর, কথার তালে তালে মুখ ফসকে কি বলে ফেলেছি। এখন নীলা আপু যদি তিলকে তাল বানিয়ে দেয়, অবশ্য বানাবেই তো, এটা তো তার অভ্যাসই। নীলাইক মিনিট, এক মিনিট, অনু মানে কি বলেছিলিস শামু? সামান্তা, কিছু না, তোমাকে সব কিছু বলতে হবে নাকি? সব বিষয়ে নাক গলাও কেন? আবির অনুর দিকে আর চোখে একবার তাকিয়ে দেখল সে নীলা আর তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবির অনুকে জ্বালানোর জন্য নীলার সাথে কথা বলতে থাকল। আবির ও নীলা, তুমি কিন্তু আগের চাইতে অনেক কিউট হয়ে গেছো। কথাটা শুনে অনুর কুচকানো ভ্রু আরও কুচকে গেল। নীলা, তুমি আমাকে কখন দেখলে? ভালো করে তাকালে তো না। সামান্তা তো কি করবে এখন, তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে নাকি? আজব, আবির ভাইয়ার একবার তাকালেই হয়। আরোহী, আর তুমি কিন্তু এতটাও সুন্দর না যতটা তুমি মনে করো। নীলা, আমি সুন্দরের কথা কখন বললাম? আর তোরা তোদের এই অভ্যাস এখনই চেঞ্জ করলি না, সব সময় আমাকে পিঞ্চ করিস। সামান্তা, কারণ তোমার অভ্যাস আমাদের ভালো লাগে না। নীলা আরোহী আর সামান্তার দিকে চোখ পাকিয়ে চলে গেল। ছোয়া, হেই মেয়েটা কে রে? আরোহী, আমার মামাতো বোন নীলা। ছোয়া, হো হো, দুই হাতে চুড়িও দেখলাম, বিবাহিত নাকি? সামান্তা, হুম, হেতির 2 বছরের একটা মেয়েও আছে। ছোয়াসি, কি লুচ্চা টাইপের মেয়ে? আরোহী, হাম, হ্যাঁ ও এরকমই। সামান্তা হাবির ভাইয়াকে খুব পছন্দ করত, তারপর ভাইয়া বিদেশ চলে যাওয়ার পর আরেকটা ছেলেকে পছন্দ করে নেয়, তারপর বিয়ে। ছোয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর শ্রাবণ ওর পিছনে। ছোয়া, কিছু বলবে? না, আকাশটা দেখ কত সুন্দর। আকাশ তো সুন্দরই হয়, তবে আজকের আকাশটা একটু বেশিই সুন্দর। হুম, আর আমার কাছে মনে হচ্ছে আকাশে তুই এক জ্বলন্ত তারা। মানে? মানে তুই বুঝবি না। তোমার কি হইছে বলতো? একটু প্রকাশ করো তো, আরেকটু ভিতরে রেখে দাও কেন? দাড়ি? এমনি। শ্রাবণ ছাদ থেকে নেমে গেল। ছোঁয়া মন খারাপ করে আকাশ দেখায় মন দিল। তুমি বুঝনি, আমি বলিনি? তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গিয়েছি। সামান্তা চেয়ারে পা দুলিয়ে বসে আছে আর আদনান ওর পাশে বসে গানটা গাইছে। সামান্তা, হোমা তাই? তা কিসের এত অভিমান তোমার আমার উপরে? আদনানও তোর উপরে আবার কিসের অভিমান? অভিমান তো একজনের উপরেই আছে, তাকে নিয়েই গানটা গাইলাম। সামান্তা কথাটা শুনে মন খারাপ করে ফেলল। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। আরোহী আদিলকে একটা গোলাপ দিয়ে বাড়ি দিয়েছিল, তখনই আদিল গানটা গেয়ে বসল। আরোহী, প্লিজ আদিল, এই গানটা তুমি আমার সামনে গাইবে না। আদিলও গান তো গানই। আচ্ছা একটা কথা বলতো, বুকে শুধু চিন চিন করে কেন? আই মিন আমেরিকা লন্ডন করে না কেন? আরোহী আদিলের কথা শুনে ফিক করে হেসে দিল। আরোহী, আবুল কোথাকার? হোয়াট আবুল? আবুল আবার কি? তোমার মতো আবুল এইটা বুঝবে না।
অনু উঠানে হেঁটে হেঁটে চারিদিকে দেখছে, পাশে কারো উপস্থিতি টের পায়, পাশে তাকালো, অপরিচিত একটা ছেলে। হাই, আমি বিহান, আর আপনি? অনিতা রহমান। অনু। আইসি, তা আদিল খান আর আদনান খান কি আপনার কেউ হয়? কেন বলুন তো? না মানে আপনার চেহারা আর তাদের চেহারায় অনেক মিল আছে তো তাই। হ্যাঁ, আমি ওদের আপন বোন। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, তারা নিজেদের নামের সাথে খান টাইটেল লাগায়, বাট আপনি যে রহমান লাগান। রহমান আমার বাবার নাম, আমি আমার বাবার নাম আমার নামের সাথে লাগাই। খুব ভালো, আপনার আর কোনো বোন নেই? কেন? এমনি। আছে, আমার যমজ বোন। ওয়াও, শুনলাম আদিল আর আদনানও নাকি টুইন, আর আপনারাও টুইন, জাস্ট অ্যামাজিং। হুম। আবির অনুকে আরেকটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে দেখে রেগে গিয়ে পাশে রাখা একটা চেয়ারে একটা কিক দিয়ে সেখান থেকে চলে গেল। অনু ইচ্ছে করেই ছেলেটির সাথে কথা বলছিল, আবিরকে রাগতে দেখে সেও বাঁকা হাসল। তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব 6। রাইটার নাসরাত জাহানসরা। অনু আরোহীর দিকে যাচ্ছিল, হঠাৎ শাড়ির আঁচলে টান অনুভব করে, পিছনে তাকিয়ে দেখল আবির ওর শাড়ির আঁচল ধরে রেখেছে। অনুর রাগ এবার সপ্তম আকাশে, রেগে তেড়ে গেল আবিরের দিকে। অনু, এক্সকিউজ মি। যখন আমাকে আজেবাজে কথা শুনান তখন কিচ্ছু না, আর এখন যে আমার শাড়ির আঁচল টেনে ধরেছেন সেই বেলায়। আবির ওর হাতের দিকে তাকিয়ে দেখল ওর হাতের ঘড়ির সাথে অনুর আঁচল আটকে আছে। আবিরও, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি যে তুমি আমাকে যতটা নোংরা মনে করো আমি ততটা নোংরা না। যদিও তোমার কাছে আমি অলওয়েজ নোংরা। দেখুন, বেশি কথা বলবেন না, আপনি আমার শাড়ির টেনে ধরেছেন, ভালো করে তাকিয়ে দেখুন। আমি দেখেছি কিন্তু মনে হয় না তুমি ভালো করে দেখেছ। অনু আবিরের কথা শুনে ওর হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখল শাড়ির আঁচল ঘড়িতে আটকে আছে। আবির অনুর আঁচল ওর ঘড়ি থেকে সরিয়ে সেখান থেকে চলে গেল। অনুস্থুর। আমি সবসময়ই আবিরকে ভুল বুঝি, ভালো করে যাচাই বাছাই না করেই ওর উপরে দোষ চাপিয়ে দেই। আবিরের মামা থেকে যাওয়ার জন্য ওদেরকে খুব রিকোয়েস্ট করেছেন কিন্তু আবিরের বরাবর উত্তর সে থাকবে না, তাই আবিরের জেদের কাছে হার মেনে সবাইকে চলে আসতে হলো। অনু গাড়ির পাশে গিয়ে দেখল এখনো তার জন্য আবিরের পাশের সিটটাই বরাদ্দ রয়েছে। অনু ব্যাক সিটে একবার চোখ বুলিয়ে দেখল ভালো করে, শ্রাবণ ওকে ইশারায় আবিরের পাশে বসতে বলছে। অনেকক্ষণ হয়ে গেছে অনু গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। আবির রেগে জোরে গালির হর্ন বাজালো, অনু বুকে ফু দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসল। গাড়ি চলছে তার আপন গতিতে, অনু মাথা বের করে বাইরে তাকিয়ে আছে। চারিদিকে অন্ধকার নেমে আসছে, একে একে গ্রামের ছোট ছোট ঘরগুলো আলোতে ভরে উঠছে। চারিদিকে সবুজ শ্যামল গাছপালা বাতাসে নড়ছে, মৃদু বাতাসের তালে তালে অনুর চুলো উড়ছে। আবির একবার অনুর দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিল। ছোঁয়া আর আরোহী গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। সামান্তা মন খারাপ করে বসে আছে, সাথে অরিজিৎ সিংয়ের স্যাড সং শুনছে। আদনানো, কি হয়েছে তোর বলতো শামু? গাড়িতে বসার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, আবার এখন অরিজিৎ সিংয়ের ফেমাস স্যাড সংও শুনছিস, কি ব্যাপার? হুম। সামান্তা, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমারটা আমি নিজেই ভেবে নিব, আমার মন চাইছে তাই আমি স্যাড সং শুনছি, তোমার কোনো সমস্যা? দাড়ি। আদনানো, না না, আমার কোনো সমস্যা নেই, তুই গান শুন। এদের ঝগড়ার মধ্যেই হঠাৎ জোরে ব্রেক কষে গাড়ি থেমে গেল। সবাই ভেবেছে সামান্তা আর আদনানের ঝগড়ার কারণে আবির রেগে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। সামন্তা কাপা কাপা গলায় বলল। সামান্তা, কি হয়েছে ভাই, গাড়ি থামালে যে? আবির, আই ডোন্ট নো শামু, নেমে দেখতে হবে। আবির ওর ফোনের ফ্ল্যাশ অন করে গাড়ি চেক করল, না গাড়িতে কোনো প্রবলেম হয়নি। গাড়ির চাকা চেক করতেই দেখল সামনের একটা চাকাতে লোহা ঢুকে গেছে, যে কারণে চাকা লিক হয়ে গেছে। আবির, ড্যাম ইট। আদিল, কি হইছে আবির? আবির, গাড়ির চাকা লিক হয়ে গেছে। সামান্তা আরোহী আর ছোঁয়াকে ডাক দিল। সামান্তা, হই ঘুম থেকে উঠো, তোরা আজ কিভাবে বাড়ি যাবি সেটা ভাব। আরোহী, কেন, গাড়ির আবার কি হয়েছে? সামান্তা, গাড়ির চাকা লিক হয়ে গেছে। ছোঁয়া, হই মাই গড, এখন কি হবে? শ্রাবণদারা, দেখছি বাবাকে কল করে কোনো গাড়ি পাঠানো যায় কিনা।
শ্রাবণ ওর বাবাকে ফোন দিল কিন্তু ফোন যাচ্ছে না, নেটওয়ার্ক চেক করে দেখল নেটের চিহ্ন পর্যন্ত নেই। শ্রাবণধুর নেটও নাই। আবির অনুর দিকে তাকিয়ে দেখল তার মধ্যে কোনো ভাবান্তরই নেই, এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সামান্তাহনু কি করছিস? অনু কি করব, আবার নেচার দেখছি। অনেকক্ষণ হয়ে গেছে সবাই চুপচাপ বসে আছে, ছোঁয়া নীরবতা ভেঙে বলল। ছোঁয়া ভাইয়া আমার খুব খিদে পেয়েছে। সামান্তা হা আমারও। আরোহী আমারও। অনুষিক কাজ করি, চলো গাড়িতে বসে না থেকে এগিয়ে গিয়ে দেখি কোনো দোকান বা দাবা পাই কি না। শ্রাবণহুম ঠিক বলেছিস, আকাশে মেঘে গর্জন করছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, যা করার তাড়াতাড়ি করতে হবে। ছোঁয়াকেন যে এত দূর আসতে গেলাম, আসতে যেতেই 10 ঘন্টা, তার মধ্যে আবার গ্রামে খুন করে ফেলে রেখে গেলে ও তো কেউ টের পাবে না। আরোহী দিলি তো ভয় পাইয়ে। ছোঁয়া হেই দেখ, গাড়িটা আবার তেঁতুল গাছের নিচে এসে নষ্ট হয়েছে, এর মানে বুঝতে পারছিস? সামান্তা কি? ছোঁয়া হেই তেঁতুল গাছে ভূত আছে, আর ভূত গাড়িটা নষ্ট করেছে, এখন আমাদের সবাইকে মারবে, তারপর আমরা সবাই মরে ওই তেঁতুল গাছে পেতনি হয়ে ঝুলে থাকবো আর মানুষকে ভয় দেখাবো, হি হি হি। শ্রাবণ তোর মরার শখ বেশি হইছে, গিয়ে তুই মর, চল তোকে তেঁতুল গাছের নিচে রেখে দিয়ে আসি। ছোঁয়াহারে কই যাইতাম, আমি কোনাক্ষানো যাইতাম না, আমি ডরাই। শ্রাবণ ওরে সিলেটি। আদিল সিলেটির আর দেখলে কি, আরও অনেক কিছু দেখার বাকি আছে। আবিরতরা ভাব কম দেখা আর গাড়ি থেকে নাম। ওরা 8 জন গাড়ি থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে গেল, একটু দূরেই একটা বাড়িতে লাইট জ্বলছে, আদিলরা সেই বাড়ির দিকে এগিয়ে গেল, কোনো সাহায্য পাওয়া যায় কি না সেই আশায়। আদনান আদিলদের এক জায়গায় দাঁড় করিয়ে বাড়িতে গেল। বাড়ির বারান্দায় একজন মধ্যবয়স্ক লোক একটা বেতের চেয়ারে বসে আছে, আদনান উনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করল খাবার পাওয়া যায় এমন কোনো দোকান বা দাবা আছে কি না। উনি বললেন এখান থেকেই কিছুটা দূরে ডানে গিয়ে বামে একটা ছোটখাটো দাবা আছে, সেখানে চা নাস্তা পাওয়া যায়। আদনান উনাকে ধন্যবাদ দিয়ে নিজেই দাবায় গেল। দাবায় খাওয়ার মতো শুধু চা আর সিঙ্গারাই আছে। আদনান একটা আধা লিটারের বোতলে চা নিল আর 8টা-9টা সিঙ্গারা নিল কাগজ মুড়ি দিয়ে, সাথে নিল কয়েকটা ওয়ান টাইম গ্লাস। সবাই আবার ইউ টার্ন দিয়ে হাঁটতে লাগলো, তার মধ্যেই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হলো, আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি মুষলধারে বৃষ্টিতে রূপ ধারণ করল। সামান্তা, ছোঁয়া, অনু আর আরোহী ওরা মাথায় আঁচল দিয়ে দৌড়াতে লাগলো, সবাই এক প্রকার দৌড়ে গাড়িতে উঠে গেছে। অনুও উঠতে যাবে তার আগেই গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গেল, পাও মুচড়ে গেছে। অনু পা ধরে বসে আছে, ভিজেও গেছে খানিকটা। আদনান অনুকে টেনে তুলে সিটে বসিয়ে দিল। অনুষ ভাইয়া আমি ভিজে গেছি, খুব ঠান্ডা লাগছে। আদিল অনুর কথা শুনে ওর গা থেকে শার্ট খুলে দিল। আদিল হা আপাতত এটা দিয়েই ডেকে বসে থাক, ঠান্ডা কম লাগবে। আদনান চা দে, যদি চা খেলে বোনের একটু ঠান্ডা কমে। আদনান সবাইকে ওয়ান টাইম গ্লাস করে চা দিল, সাথে সিঙ্গারা। আদনানো খাওয়ার মতো শুধু এগুলোই ছিল। আদিলও কিন্তু পানি কোথায় পাবো? আবিরও গাড়ির পিছনে পানির বোতল রাখা আছে। শ্রাবণ তাহলে তো আবার গাড়ির পিছন খুলতে হবে। শ্রাবণ গাড়ি থেকে নেমে পানির বোতল আনতে গিয়ে দেখল একটা চাকাও আছে। শ্রাবণ আবির ভাইয়া পিছনে তো একটা চাকাও আছে। আবিরও তাই, তাহলে তো ভালোই, লাগিয়ে দেখত। শ্রাবণ গাড়ির চাকা লাগিয়ে আগের চাকাটা আবার গাড়ির পিছনে রেখে দিল। শ্রাবণ এবার স্টার্ট দাও। আবির গাড়ি স্টার্ট দিল কত সুন্দর করে, এখন গাড়ি চলছে। অনুর ঠান্ডা এবার বেড়ে গেল, সামনে বসার কারণে বাতাসটা বেশি লাগছে, তার মধ্যে আবার প্রচণ্ড ঘুমও পেয়েছে। আদিল অনুকে ঝিমুতে দেখে আবিরকে গাড়ি থামাতে বলল। আবিরও কি হয়েছে? আদিলও তুই ব্যাক সিটে আয়, আমি ড্রাইভিং করছি। কিন্তু কেন? আয়, তুই এতক্ষণ ধরে ড্রাইভিং করছিস। যাক, কেউ তাহলে অন্তত আমার দরদ বুঝল। আবির ব্যাক সিটে এসে বসল আর আদিল ড্রাইভিং সিটে। অনু কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। আদিল আলতো করে অনুর মাথা ওর কাঁধে এনে রাখল। আবিরের কাছে এবার স্পষ্ট আদিল কেন ড্রাইভিং সিটে বসছে। আরোহী, সামান্তা, ছোঁয়া একটার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আবিররাও ঝিমুচ্ছে। প্রায় 3 ঘন্টা পর ওরা এসে বাসায় পৌঁছালো। অনু পায়ে ব্যথার জন্য হাঁটতে পারছে না, তখন পা মুচড়ে গেছিল, তাই আদিল অনুর কাছে এসে ওকে পাজাকোলে তুলে নিল।
ছোঁয়া ভাইয়া তুমি শুধু অনুকে আদর কর, আমাকে কেন করো না? আদনানো হরে আমার বোন রে। আদনানো ছোঁয়ার কাছে এসে ওকে কোলে তুলে নিল। আদনানো এখন ঠিক আছে। ছোঁয়া হি 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 একদম। আদনান আর আদিল ওদের দুবোনকে কোলে করে বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে ওদের মা বাবা সবাই বসে আছেন। অনু আর ছোঁয়াকে কেলে দেখে ওদের মা বাবা খুব ঘাবড়ে গেলেন। মা, কি হয়েছে ওদের? আদিলহা, তোমার মেয়ে অনুর পা মুচড়ে গেছে, হাঁটতে পারছিল না, তাই ওকে কোলে নিয়েছিলাম। এখন তোমার ছোট মেয়ের মন্তব্য হলো তাকে নাকি কেউ ভালোবাসে না, তাই আদনানও ওকে কোলে নিয়েছে। আবিরের মাওবাহ রুমানা, তোর ছেলেগুলো কিন্তু তাদের বোনকে খুব ভালোবাসে। আদনানো ভালোবাসব না, আমাদের দুই বোন, আমাদের দুই ভাইয়ের চোখের মণি। সামান্তা, হাম হ্যাঁ, দেখো না আমরা তে গাঙের জলে ভেসে ভেসে আসছি। দুই ভাই থেকে একটা ভাইয়েরও আমাদের দুই বোনের দিকে নজর পড়ে না। শ্রাবণও পরে কোলে নিব, এখন না, একেবারে বিয়ের সময় কোলে করে গাড়িতে দিয়ে আসব। আরোহী লিসেন, বিয়ের সময় কোলে নিতে হবে না, আমরা নিজেই হেঁটে যেতে পারবো। অনুর মাহেই, তোরা কি শুরু করেছিস? যা গিয়ে চেঞ্জ করে এসে ডিনার কর। রাত 12:30। অনু একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আদনান হাতে করে কয়েক পাতা মেডিসিন নিয়ে এলো। আদনানো, বোন এগুলো খা, দেখিস বেটার ফিল করবি। অনু ছলছল চোখে ওর ভাইয়ের দিকে তাকালো। খুব ভালোবাসে ওর ভাইরা ওকে। অনু আদনানোক হালকা করে জড়িয়ে ধরল। আদনানো বোনের মাথায় একটা চুমু দিয়ে চলে গেল। আদনান চলে যাওয়ার পরই আদিল হাতে করে চা নিয়ে এলো। চা কেন বাইয়া? আদিলও চুপ, কোনো কথা না, আদা দিয়ে কড়া করে চা বানিয়ে এনেছি। তুই না আমার হাতের চা খেতে খুব ভালোবাসিস, তাহলে এবার চুপটি করে চা খেয়ে তারপর মেডিসিন খেয়ে শুয়ে পড়বি কেমন? ভাইয়া, আসলেই তোমরা খুব ভালো, খুব কেয়ারিং, তোমাদের মতো ভাই যাতে সবার হয়। খুব গর্বিত আমি তোমাদের মতো ভাই পেয়ে। পাগলি একটা। আদিল অনুর কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সামান্তা, আমার কিন্তু এবার হিংসে হচ্ছে। কেন? তোর ভাইরা তোকে কত ভালোবাসে, আর আমার ভাইয়েরা। তোর ভাইয়ারাও তোদেরকে খুব ভালোবাসে, কিন্তু আমার ভাইদের মতো প্রকাশ করতে পারে না। চল শুয়ে পড়। তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব 7। রাইটার নাসরাত জাহানসরা। ঘুমের মধ্যেই অনু টের পাচ্ছে ওকে কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। এমনকি অনুর মুখে তার শ্বাসপ্রশ্বাসও আছড়ে পড়ছে। অনু আর দেরি না করে ফট করে চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে দেখল সামান্তা ওকে জড়িয়ে ধরেছে। অনু সামান্তাকে টেলে দূরে সরিয়ে দিল। সুবহানাল্লাহ, এমন ভাবে ধরেছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। সকাল সকাল সামান্তার কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে উঠল অনু। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11টা বাজে। কাল রাত করে ঘুমানোর জন্য আজ উঠতে লেট হয়েছে, কিন্তু সামান্তা কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না। মাথা ব্যথার পাশাপাশি গলাও ব্যথা করছে। অনু সামান্তার কাঁধে হাত রাখতেই সামান্তা কান্নার বেগ বাড়িয়ে দিল। কি হয়েছে শামু, কাঁদছিস কেন? সামান্তা চোখের জল মুছে নাক টেনে টেনে বলল, আমার খুব পেটে ব্যথা করছে। তাই বলে কাঁদবি? ওষুধ খেলাই তো কমে যাবে। খেয়েছি, কমে না। দেখ, ইনশাআল্লাহ ধীরে ধীরে কমে যাবে। ড্রয়িং রুমে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ আজ অনুরা ফিরে যাবে। ছোঁয়া আর চোখে শ্রাবণের দিকে তাকাচ্ছে। শ্রাবণ কয়েকবার ছোঁয়ার দিকে তাকিয়ে শেষে আর তাকায়নি। আদনানরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। বাড়িতে এসে ওরা চার ভাইবোন মন খারাপ করে বসে আছে। অনুর মনটাও ভারী হয়ে আছে। 2 দিন আবিরের কাছে থেকে থেকে এখন যেন আবিরকে না দেখলে তার ভালো লাগছে না। অনু অনেক ভেবেচিন্তে আবিরকে ইনবক্স করল। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আবির এখনো অনুর মেসেজের রিপ্লাই করেনি। রিপ্লাই করবে দূরের কথা, সিনও করেনি। করবেও না। ফেসবুকে যেমন নাম দিয়ে ফেসবুক খুলেছে, আবির তো চিনতেই পারবে না। নিজের পরিচয় দিতেও কেমন লাগছে। অনু মন খারাপ করেই একটা উপন্যাস নিয়ে বসল। উপন্যাসের কয়েক পাতা পড়ে অনু আদনান আর আদিলের কাছে চলে গেল। গিয়ে দেখল ওরা দুই ভাই কি কথা বলছে আর হাসছে। অনুকে দেখে দুজনই কথা বলা বন্ধ করে দিল। আদনানো, বোন তোর গলা ব্যথা কমেছে? অনুসুই একটু একটু। আচ্ছা, তোমরা কি নিয়ে ডিসকাস করছিলে? আদিলও, কিছু না। অনুষগুলো বলো। আদনানো হাসলে, কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেটা নিয়েই কথা বলছিলাম। অনুমজা করছো আমার সাথে? আদিলও, না বোন, মজা না, সত্যি কথাই। অনু, কিন্তু এটা তোমাদের কে বলল?
আদনানো একটু আগে আম্মু বলল। অনুদ্দিক ভাইয়া এসব নিয়ে মজা করবে না বলে দিলাম। আদিলও ঠিক আছে আর মজা করব না। আচ্ছা ভাইয়া তোমাদের খারাপ লাগছে না? আদনানো কেন? মামার বাসা থেকে চলে আসার জন্য। আদনানো হ্যাঁ খারাপ তো লাগছেই। আদিল কিছু বলার আগেই ওর ফোনে কল আসল। অনু উকি দিয়ে ফোনের স্ক্রিনে আরোহীর নাম দেখে কিছুটা অবাক হলো। আদিল অনুর দিকে তাকাতেই অনু চোখ সরিয়ে এমন ভাব নিল যেন সে দেখেইনি। আদিলও তোরা থাক আমি একটু কথা বলে আসছি। অনুকে কল দিয়েছে ভাইয়া। আদিল ওই আমার এক ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড আর কি। আচ্ছা স্পেশাল ফ্রেন্ড। বলো বলো কথা বলো। সন্ধ্যায় ছোয়াহাম্মা নুডলসের পাকোড়া বানাইয়া দেও কতদিন ধইরা খাই না। অনু প্লেট হাতে নিতে নিতে বলল। অনুহাম হ্যাঁ মা সাথে তোমার হাতের সেই বিখ্যাত মালাই চাটাও বানিয়ে দিও। আদনান কিচেনে ঢুকতে ঢুকতে বলল। আদনানোহার পাটিসাপটা হলে তো কথাই নেই। অনুর মা হাতের খুন্তিটা রেখে ওদের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন। আরেক নবাব কই, সেও আসুক এসে হুকুম করুক। আদিলই তো মা আমি এসে গেছি, আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা খেলে মন্দ হয় না। অনুর মা ড্রয়িং রুমে উকি দিয়ে আদনানের বাবাকে বললেন। কই গো শুনছো তোমার ছেলেমেয়েরা হুকুম করছে তা তুমি করবে না? তুমিও করো, তুমি বাদ যাবে কেন? হ্যাঁ হুকুম তো করবই, আমার হুকুম হলো আজ আমার ছেলেমেয়েরা আমাদের স্ন্যাক্স বানিয়ে খাওয়াবে। আদনানো কি আমরা? বাবা হুম। আদিল আচ্ছা এটা কোনো ব্যাপার না, আজ না হয় আমরাই বানাবো। আদনান কথা বলার মধ্যেই খেয়াল করল অনু থালা বাসন নিয়ে ভেসিনের দিকে যাচ্ছে। আদনান তাড়াতাড়ি গিয়ে ওর হাত থেকে বাসন নিয়ে নিল। অনু কি করছো ভাইয়া, এগুলো দাও আমি ধুবো। আদনানো আমি ধুয়ে দিব, তুই গিয়ে অন্য কিছু কর। অনু কিন্তু কেন? আদনানো তোর এমনিতেই ঠান্ডা লেগেছে, এখন আরো পানি লাগালে আরো বেশি ঠান্ডা লাগবে, তুই বরং অন্য কিছু কর গিয়ে। ছোয়াহামি পাকোড়া বানাবো। আদিলও তাহলে আমি পরোটা। অনুস্বামী মালাই চা। আদনানোহার আমি পাটিসাপটা। অনুও ব্যাস হয়ে গেল, তা আর লেট কিসের, কাজে লেগে পড়ো। আবির হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। 2 দিন তো ছলে বলে অনুর কাছাকাছি থাকতে পেরেছে, আজ কেমন যেন বড্ড একা একা লাগছে। অনুকে দেখতে খুব মন চাইছে। যতই হোক ভালোবাসে সে অনুকে। অনুর কান্না কান্না ফেস, রাগী মুড সবকিছুই আবির খুব মিস করছে। ঘড়ির সাথে শাড়ির আঁচলও আবিরই আটকে ছিল যাতে অনু আবিরের সাথে কথা বলে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখল সামান্তা এসেছে। অনুকে খুব মিস করছো তাই না ভাইয়া? একদম না। তাহলে দৃষ্টি লুকাচ্ছ কেন, আমার দিকে তাকিয়ে বলো। ওই আসলে না। আমি জানি ভাইয়া অনুর জন্য তোমার মনে এখনও ভালোবাসা আছে যেমনটা আগেও ছিল। অনু এটা বুঝলো কই? বুঝেছে ভাইয়া অনুও তোমাকে খুব ভালোবাসে। মিথ্যা বলিস কেন? ওয়েট। সামান্তা ওর রুম থেকে একটা ডায়েরি নিয়ে এলো। এটা তো তোর ডায়েরি। হুম কাল অনু নিজের ডায়েরি মনে করে কিছু লিখে রেখে দিয়েছিল। আবির ডায়েরিটা বের করে পড়তে লাগলো। তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, আমার ক্ষেত্রে তা ভিন্ন হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি সে আর আমাকে ভালোবাসে না। ভালোবাসা দূরে থাক, দুচোখেও সহ্য করতে পারে না। সামান্য একটু অপমানের জন্য যে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে তাকে আমি কি করে ভালোবাসি। আবির যখন বিদেশে চলে যায় তখন খুব কান্নাকাটি করি আমি, যে আমার দোষে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবির চলে যাওয়ার পর থেকে আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলিনি। শুধু এটাই মনে হতো কথা বললে আবির রাগ করবে। আমি বাইরে থেকে আবিরের সাথে যতই রুড হই না কেন ভিতর থেকে তার দিকে একেবারেই দুর্বল। আমি আমার ভুল বুঝতে পারছি, আর এটার জন্য আমার খুব আফসোসও হয়, যে আমি আবিরের মতো একজন প্রেমিককে দূরে ঠেলে দিয়েছি। সব শেষে বলবো ভালোবাসি আবির। আবির সামান্তার হাতে ডায়েরিটা দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল। এখন আমার তাহলে কি করা উচিত? অনুকে দেখবে। কিভাবে? ভিডিও কলে। আচ্ছা কল দে। সামান্তা ছোঁয়ার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। ছোঁয়ার কাছেই ফোন থাকার জন্য সে সাথে সাথে কল রিসিভ করে নিল। হাই শামু। হাই। অনু কোথায়? অনু ওখানো ওই। ছোঁয়া ব্যাক ক্যামেরা দিয়ে অনুকে দেখাচ্ছে। অনু তখন চুলায় পাতিল বসিয়ে আদনান আর আদিলকে কি যেন দেখিয়ে দিচ্ছে।
ছোঁয়া, হনু সামান্তা কল করেছে। দে আমার কাছে। সামান্তার সাথে কথা বলার সময় অনুর চোখ পড়ল আবিরের শার্টের দিকে, ওর একটু শার্ট দেখা যাচ্ছে। সামান্তাকে বিজি বলে ফোন রেখে দিল। আবিরও ফোন রাখলে কেন? সামান্তা, হনু বোধহয় তোমাকে দেখে ফেলেছে তাই কল কেটে দিয়েছে। অনু, ছোঁয়া, আদনান, আদিল ওরা স্ন্যাক্স বানিয়ে ওদের বাবা মার সামনে রাখলো। ওদের বাবা মাও খুব খুশি। সব কিছুই অনেক ভালো হয়েছে। অনু আড়ালে গিয়ে কাশছে। আদিল মুখে পাকোড়া দিতে গিয়েও দিল না, অনুর কাছে গেল আগে। আদিলও, বোন কাশছিস? হ্যাঁ ভাইয়া, খুব কষ্ট হচ্ছে। বাসায় হিস্টাসিন নেই। না, শেষ হয়ে গেছে। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু ধৈর্য ধর। ভাইয়া, খেয়ে তারপর যেও। আগে আমার বোন, তারপর খাওয়া দাওয়া। আদিলকে বেরিয়ে যেতে দেখো আদনান ওকে ডাক দিল। আদিল, কই যাস? অনুর জন্য ঔষধ আনতে। কি হয়েছে বোনের? ও কাশছে। তাহলে দাঁড়া, আমিও আসছি। আদনানও আদিলের সাথে চলে গেল। ছোঁয়া, ধুর, আমার যে কেন অসুখ হয় না। ছোঁয়ার কথা শুনে ওর মা বাবা হেসে দিলেন। মনের মতো ছেলে মেয়ে পেয়েছেন উনারা। বোনদের এত ভালো কেয়ারিং ভাই দিতে পেরে নিজেদের কাছে নিজেদের খুব ভালো লাগছে। 5 মিনিটের মধ্যেই ওরা দুই ভাই ঔষধ নিয়ে হাজির। আদনান পাতা থেকে ঔষধ বের করছে আর আদিল পানি আনতে গেছে। অনুকে ঔষধ খাইয়ে দিয়ে ওর গায়ে শাল জড়িয়ে দিল আদনান। অনুস্বামী, চাটা বানিয়ে আনছি। আদিল, হে কদম, নড়াচড়া করবি না, সোফায় চুপটি মেরে বসে থাকবি। আমি চা বানিয়ে আনছি। দুধ দিয়ে চা খেলে কাশ আরও বাড়ে। আমি লিকারের চা বানিয়ে আনছি। আর আমরা আজ সবাই লিকারের চা খাবো। মালাই চা অনুর অসুখ কমলে তারপর খাবো। তুমি বৃষ্টি হয় নামলে। পর্ব 8। রাইটার নসরাত জাহানসরা। আদিল চা বানিয়ে কাপে করে এনে অনুর হাতে দিল। অনু ছলছল চোখে আদিলের দিকে তাকিয়ে আছে। আদিল একটু হালকা হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিল। বাবা, আমরা খুব খুশি আদনান আর আদিলের মতো ভাই তোমাদের উপহার দিতে পেরে। পৃথিবীতে হয়তো এদের মতো ভাই খুব কমই আছে। অনু, কদম, তাই আমার খুব ভয় করে মা, আমি সবসময় এরকম ভালোবাসা পেয়ে যাব তো, নাকি তোমাদের ছেড়ে হারিয়ে যাব কোথাও। আদনানহেকটা চর মারব। এসব কি ধরনের কথা হুম, আর এরকম কথা বলবি না। আমাদের ছেড়ে কোথায় হারিয়ে যাবি তুই? অনুসামার খুব ভয় করে ভাইয়া। যতই তোমাদের ভালোবাসা পাচ্ছি ততই মনে হচ্ছে আমার মায়া যেমন কমে যাচ্ছে। আর বোধ হয় তোমাদের ভালোবাসা পাবো না, তার আগেই ঝরে পড়ে যাব। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না ভাইয়া। আদিলহা, তোমার মেয়েকে চুপ করতে বলো। মাহনু, এসব কি ধরনের কথা হুম, কেন তুমি ঝরে পড়ে যাবে? যে জায়গায় আদিল আর আদনানের মতো ভাই তোমাদের ছায়া হয়ে আছে। অনুশীদানিং, আমার এমনই মনে হয় মা, কেমন যেন মনে ভয় ঢুকে গেছে। ছোঁয়া, ভয়কে দূরে ঠেলে আবার আগের মতো হয়ে যা। আমি তো আদিল আর আদনানের মতো ভাই পেয়ে খুব হ্যাপি। মনে হয় আমার মতো সৌভাগ্যবান বোন আর নেই। সো প্যারা নাই, চিল। আদনানের মা সবাইকে রাতের খাবারের জন্য ডাকছেন। আদিল আর আদনান ডাইনিং রুমে গিয়ে দেখল সবাই আছে কিন্তু অনু নেই। আদিল, হে কি মা, অনু কোথায়? আদনানু, হাম, হ্যাঁ মা, বোন কোথায়? ও খাবে না? মাহামি ওকে ডেকেছি, ও বলল শরীর নাকি ভালো না। আদিল, হামাদের আগে জানাওনি কেন? আদনানু, চল গিয়ে দেখে আসি। আদিল আর আদনান অনুর রুমে গিয়ে দেখল অনু গায়ে কাঁথা টেনে শুয়ে আছে। আদনান গিয়ে অনুকে ডাক দিল। অনুর কপালে হাত রাখতেই দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। আদনানুহাদি, বোনের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুই এক কাজ কর, তুই বোনের জন্য প্লেটে করে খাবার নিয়ে আয়, আর আমি ওকে জলপট্টি দিচ্ছি, খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিব। আদনান একটা বাটিতে করে পানি এনে তাতে তোয়ালে ভিজিয়ে অনুর মাথায় জলপট্টি দিতে লাগলো। আদনানের মন যেন ধুকপুক ধুকপুক করছে। শুধু আজ অনুর বলা কথাগুলো মনে পড়ছে। আদিল প্লেটে করে খাবার নিয়ে এলো। আদনান অনুকে তুলে বসিয়ে দিল। আদিল নিজ হাতে অনুকে খাইয়ে দিচ্ছে আর আদনান অনুর একপাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। আদিল ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল। আদনান এখনো মাথায় জলপট্টি দিচ্ছে। আদনানু, ভয় পাস না বোন, কাল হয়তো বৃষ্টিতে ভিজে তারপর আবার শরীরে বাতাসও লেগেছে তাই জ্বর এসেছে। কমে যাবে, চিন্তা করিস না, কাল সকালে ডক্টরের কাছে নিয়ে যাব। আদনান উঠে গিয়ে ছোঁয়াকে ডাক দিল। ছোঁয়া প্লেট রেখে আদনানের কাছে এলো। ছোঁয়া, ডাকছিলে ভাইয়া? আদনানু, হুম, তুই ওকে খাইয়ে দিতে পারলি না?
আমি ওকে ডেকেছি কিন্তু ও বলল ও খাবে না তাই। ঠিক আছে, ওর দিকে খেয়াল রাখবি, জ্বরের সময় বেশি পানির তেষ্টা লাগে, ওকে জিজ্ঞেস করে দেখিস পানি খেতে চায় কি না। সে না হয় জিজ্ঞেস করব, তুমি খাবে না। রুমে পাঠিয়ে দিস। আরোহী মাথায় হাত দিয়ে বসে আছে, আর সামান্তা ওর পাশে বসে আছে, ঔষধের পাতা থেকে ওষুধ বের করছে। আবির আর শ্রাবণ কথা বলে বলে একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সামান্তা আরোহীকে ঔষধ খাওয়াতে দেখে ওদের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। আবিরও কি হয়ে রুহির? সামান্তা আর আরোহী কিছু বলছে না। শ্রাবণও কি হলো শামু, বলছিস না কেন? সামান্তা কি বলবো তোমাদের? হ্যাঁ, কি বলবো? এই 2 ঘন্টা যাবৎ রুহি মাথা ব্যথায় চটপট করছে, সেদিকে কারো খেয়াল আছে? অনুর ভাইদের দেখেছো? অনু সামান্য হাঁচি দিয়েছিল বলে ওর ভাইরা চা আর মেডিসিন নিয়ে হাজির। হাজার হোক তোমরা ওদের মতো হতে পারবে না। আবিরও আমরা জানতাম নাকি? আর কে বলেছে আমরা ওদের মতো হতে পারবো না? আমাদের ভালোবাসা পেয়েছিস বলেই এত বড় হয়েছিস। শ্রাবণ মাথা ব্যথাই তো কমে যাবে, তুই তো মেডিসিন দিয়েছিস ওকে। আবিরও আর পরের বার থেকে আমরাও খেয়াল রাখব, আমরাও দেখব কিভাবে আদনানদের মতো কেয়ারিং ভাই না হতে পারি। আদনান এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, আজ কেন জানে না সামান্তাকে খুব মনে পড়ছে। ঝুম ধারায় বৃষ্টি পড়ছে বাইরে, আদনানের কালকের বৃষ্টির কথা মনে পড়ে গেল। কাল সামান্তা যেভাবে মাথায় আঁচল দিয়ে দৌড়াচ্ছিল সেই দৃশ্যটা আদনানের চোখে ভেসে উঠেছে। কাল কেন আদনানের ও কথাটা শুনে সামান্তা রাগ করছে সেটাও জানতে পারল না। সে তো মজা করে বলেছিল। তবে সামান্তার মনে যে কিছু চলছে সেটা ও বুঝে গেছে। আদনান আদিলের দিকে তাকিয়ে দেখল সে ফোনে কার সাথে কথা বলছে। আদনান ব্যালকনি থেকে চলে গেল সোজা অনুর রুমে, গিয়ে দেখল অনু হাত দিয়ে কি যেন খুঁজছে। আদনানও কি হয়েছে বোন? ভাইয়া আমি পানি খাবো, জগটা কোথায়? দাঁড়া আমি দিচ্ছি। আদনান অনুকে পানি খাইয়ে দিয়ে ওর রুম থেকে চলে গেল। এদিকে আবিরের খুব ইচ্ছে যাচ্ছে অনুর কণ্ঠ শুনতে, তাই সে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিল। অনুর ফোন ওর পাশে ছিল, ফোন সাইলেন্ট না থাকায় বেজে উঠল। এত রাতে আননোন নাম্বার থেকে ফোন আসাতে অনু বেশ বিরক্ত বোধ করল, জরুরি ফোন ভেবে রিসিভ করল। হ্যালো, কে বলছেন? এপাশ থেকে কোনো উত্তর আসছে না। অনু আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? আর জরুরি ফোন না হলে এত রাতে ফোন দিয়ে বিরক্ত করেন কেন? এটা কি ধরনের ম্যানার্স? আবির খট করে ফোন কেটে দিল। অনুর কাঁপা কাঁপা কণ্ঠ শুনে এটা বুঝতে পারছে যে অনু অসুস্থ। আদিল সকালে ঘুম থেকে উঠেই আগে অনুর রুমে গেল, কিন্তু না, অনু রুমে নেই। ব্যালকনিতে গিয়ে দেখল অনু রেলিংয়ে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে। আদিল, এখন কেমন লাগছে? আগের চাইতে অনেকটাই বেটার। ঠিক আছে বাবা। আবির, অনেকদিন তো হলো, এবার কিছুতে জয়েন করো। আবিরও সেসব পরে দেখা যাবে। সামান্তা, তোমরা ভাইয়ার জয়েন নিয়ে পড়ে আছো। আমার মনে হয় ভাইয়ার আগে বিয়ে করা উচিত, তখন দেখবে বউয়ের প্যারা এমনিতেই জয়েন করবে। আবির ডিরেক্টলি বলে দে তোর বিয়ে করা দরকার, আমাকে এর মধ্যে টানিস কেন? মা, তোমাদের 4জনের একসাথে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? শ্রাবণ, দারুণ। 2জন যাবে আর 2জন আসবে। আরোহিমা, আমার মনে হয় শ্রাবণ ভাইকে আর সিঙ্গেল রাখা যাবে না। আবির, আরোহী তোর মাথা ব্যথা কমেছে? আরোহী, হুম। সামান্তাও না কমেনি, এখন কমেছে, তোমরা যে জিজ্ঞেস করেছ তাই কমে গেছে। শ্রাবণ, আমার খুব ভয় হয় শামু। সামান্তা, হোয়াই? শ্রাবণ, তুই যেরকম প্যাচ করে কথা বলি সেটা না হয় যে তোকে তোর শ্বশুর থেকে ঝাড়ু পেটা করে বের করে দেয়। সামান্তা, হে কদম পিঞ্চ করবে না হু। আরোহী, কারো কোনো আপত্তি না থাকলে আমি কি একটা গুরুত্বপূর্ণ কথা পেশ করতে পারি? বাবা, হাম, হ্যাঁ করো। আরোহী, আসলে বাবা, হয়েছে কি, তোমার 2 ছেলে তোমার 2 ভাগ্নির উপরে ফিদা, ডুবে ডুবে জল খাচ্ছে, মানে ভালোবাসে আর কি। এখন কথাটা হলো অনু আর ছোঁয়াকে ভাবি বানাতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই কি রে শামু, তোর কোনো আপত্তি আছে? সামান্তা, হে কদম না। আবির তখন পানি খাচ্ছিল। আরোহী আর সামান্তার কথা শুনে সেই যে কাশি উঠল আর থামার নামই নেই। শ্রাবণ আবিরের পিঠে চাপড় দিতে দিতে ফিসফিস করে বলল, শ্রাবণ, এটুকু শুনেই এরকম অবস্থা, যখন আরো ভয়ানক কথা শুনবে তখন অবস্থাটা কেমন হবে ভাবতে পেরেছ?
শ্রাবণ মেকি হেসে ওর মা বাবার দিকে তাকিয়ে বলল, শ্রাবণর মা বাবা, শুধু আমরাই ডুবে ডুবে জল খাচ্ছি না, তোমার দুই মেয়েরাও কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে। মাহমানে সামান্তা আর আরোহীও। শ্রাবণহাম, হ্যাঁ রুহি, আদিল আর শামু, আদনান। সামান্তা, সেটা ভাইয়া না জেনে কিছু বলবে না ওকে, আমার আর আদনানের মধ্যে কিচ্ছু নেই, তবে রুহিরটা সত্যি। আবিরও কিছু নেই তো কি হয়েছ, কিছু হয়ে যাবে। সামান্তা, সত্যি যদি কিছু হয়ে যেত মনেমনে। তুমি বৃষ্টি হয়ে নামলে। পর্ব 9 শেষ। রাইটার নাসরাত জাহানসরা। পরের দিন অনু নিচে গিয়ে দেখল ওর মামা মামি আর কাজিনরা সব ড্রয়িং রুমে বসে আছে। অনু ওদেরকে দেখে খুশি হলেও ওর মামা মামির হঠাৎ আগমনটা বুঝতে পারছে না। অনু ধীর পায়ে এগিয়ে আরোহীর পাশে বসল। আবির আর অনুর অনেকবার চোখাচোখি হয়েছে। যতবার অনু আবিরের দিকে তাকিয়েছে ততবারই দেখল আবির ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মাও, বাচ্চারা তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো, আমরা কিছু দরকারি কথা বলতে চাই। ওরা সবাই অনুর মায়ের কথা শুনে চলে গেল। অনু ওর রুমে গিয়ে দরজা বন্ধ করতে যেতেই আবির এসে হাত দিয়ে আটকে দিল। অনু আবিরকে দেখে দুকদম পিছিয়ে গেল। আপনি আপনি কেন এসেছেন আমার রুমে? তুমি সত্যি বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? আমার কিছুই বুঝার নেই। তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না, আর হঠাৎ ভালোবাসার কথা উঠছেই বা কেন? ভালোবাসো না ঠিক আছে, আমি অন্য কাউকে বিয়ে করলে সেটা টলারেট করতে পারবে তো? কেন পারবো না? সিরিয়াসলি, কিন্তু আমি যে জানি তুমি আমাকে ভালোবাসো। মিথ্যা কথা। তাই। আবির ওর পকেট থেকে একটা কাগজ বের করে সেটা অনুর হাতে দিল। অনু কাগজটা দেখেই চমকে উঠল। বুঝতে আর বাকি নাই কি লিখা আছে এই কাগজে। এটা আপনি কোথায় পেলেন? সামান্তার ডায়েরিতে। অনু কথাটা শুনে জিভে কামড় দিল। সেদিন আবেগের বশে সামান্তার ডায়েরিতেই সব লিখে রেখে চলে আসলো। আমি জানতাম এই কাগজটা কাজে লাগবে, তাই সাথে করে নিয়ে এলাম। অনু কিছু বলছে না, মাথা নিচু করে রেখেছে। কি হলো, দেখো, রাগ অভিমান করা উচিত ছিল আমার, কিন্তু আমি সব অভিমান দূরে ঠেলে দিয়ে আবারও তোমার কাছে ফিরে এসেছি। তুমি কি এবারও আমাকে ফিরিয়ে দিবে? অনু অনু আবিরের কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকিয়ে গিয়ে জড়িয়ে ধরল। আর কখনো আপনাকে ফিরিয়ে দিব না। আমি যে খুব বড় ভুল করে ফেলেছিলাম আবির, আপনার ভালোবাসা যে আমার লাইফে বৃষ্টি হয় নামার মতোই। আবিরও অনুকে তার বুকে পেয়ে পরম যত্নে জড়িয়ে ধরল। আদনান অনেকক্ষণ যাবৎ সামান্তার পিছন পিছন ঘুরছে, কিন্তু সামান্তা আদনানকে পাত্তাই দিচ্ছে না। আদনানের এবার খুব রাগ হচ্ছে। এনাফ সামান্তা, কি মনে করছিস নিজেকে? এত সময় ধরে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তুই আমায় পাত্তাই দিচ্ছিস না। হুয়াই? কেন পাত্তা দিব? পাত্তা দেওয়ার মতো তো একজন আছেই। আমাকে আবার কিসের দরকার যে আমার পিছন পিছন আসছো? আরেকজন মানে কে আরেকজন? সেটা তো আমার চাইতে তুমিই ভালো জানো। কেন মনে নেই সেদিন যে বলেছিলে? আদনান এবার বুঝতে পারল সামান্তার রাগ করার আসল কারণ। ও, এই ব্যাপার। সেটা তো আমি ফান করে বলেছিলাম। দেখতে চাইছিলাম সামান্তা রাগ বা জেলাস ফিল করে কি না। এবার দেখি রাগ আর জেলাস করে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। শয়তান! সামান্তা আদনানের বুকে কিল ঘুষি দিচ্ছে আর আদনান খিলখিল করে হাসছে। তুমি হাসছো? তো কাঁদব নাকি? এই কিল ঘুষি দেওয়ার জন্যই তো তুই আমার কাছে এসেছিস। আদনানের কথা শুনে সামান্তা পিছিয়ে গেল। ছোঁয়া আর শ্রাবণ ছাদে দাঁড়িয়ে আছে, কেউই কোনো কথা বলছে না, শুধু একজন আরেক জনের দিকে আর চোখে তাকাচ্ছে। এভাবে তাকাচ্ছ কেন? তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কোনো, সেটা বল। আমি তাকাইনি। স্ট্রেঞ্জ। তাহলে দেখলি কি করে আমি তোর দিকে তাকিয়ে আছি? ছোঁয়া এবা কিছু বলতে পারছে না, শুধু আমতা আমতা করছে। শ্রাবণ ছোঁয়ার দিকে এগিয়ে ওসে ওর হাত শ্রাবণের হাতে নিল। তুই এখনো বুঝতে পারিস না ছোঁয়া? তুই কি এতটাই অবুঝ? মানে মানে আমি তোকে ভালোবাসি ছোঁয়া। ছোঁয়ার চোখ ছলছল করছে। সে শ্রাবণের দিকে একবার তাকিয়ে ওর বুকে মাথা রাখল। শ্রাবণ মুচকি হাসছে, সে তার উত্তর পেয়ে গেছে। আদিল আর আরোহী তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। অ্যাট লাস্ট আমরাও বিয়ে করতে যাচ্ছি। হুম। তুই তো এটাই চাইছিলিস। আর তুমি বোধহয় চাওনি। আদনান, আদিল, আবির,
শ্রাবণ ওরা সবাই ড্রয়িং রুমে বসে আছে, পাশে বসে আছেন ওদের মা বাবা। উনারা আজকেই ওদের এঙ্গেজমেন্ট করিয়ে ফেলতে চান। আদিলরা এক এক করে সবাই সবার হবু স্ত্রীদের আঙুলে রিং পরিয়ে দিল। অনুর মা আবিরের মায়ের দিকে তাকিয়ে বললেন, অনুর মা, তাহলে এখন থেকে আমরা বেআইন, তাই তো? এখন থেকে কিন্তু তোমাদের বাড়িতে গেলে বড় বড় মাংসের পিস খাবো, শত হোক নিজের ছেলে আর মেয়েদের শ্বশুর বাড়ি বলে কথা। আবিরের বাবা, তুই আবার ছোট ছোট পিস কবে থেকে খাচ্ছিস? আবিরের বাবা আর অনুর মায়ের কথা শুনে সবাই হেসে দিল। সমাপ্ত।